হচ্ছে অভিজ্ঞাপন। নমস্কার শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। আজকের অভিজ্ঞাপনের আসরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা, আর আমার সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। আর আজকের দিনটি ভারতীয় বেতার জগতের ইতিহাসে কিন্তু একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, কারণ আজ ৮ই জুন আমরা উদযাপন করছি আকাশবাণীর গৌরবময় ৯০ বছর পূর্তি। ঠিকই বলেছ অপরাজিতা, ৯০ বছর। একটি প্রতিষ্ঠান, একটি কণ্ঠস্বর, একটি বিশ্বাসের নাম, এমন একটি মাধ্যম যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সুখ দুঃখ, আশা নিরাশা, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং সংবাদকে পৌঁছে দিয়েছে দেশের প্রতিটি প্রান্তে। বন্ধুরা, আকাশবাণীর ইতিহাসের দিকে যদি একটু ফিরে তাকাই, তাহলে দেখতে পাই ভারতীয় বেতার সম্প্রচারের সূচনা হয় ১৯২৭ সালে। সে সময়ে বোম্বে এবং কলকাতা কেন্দ্র থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। পরবর্তীতে ১৯৩৬ সালের ৮ই জুন, অর্থাৎ আজকেরই দিনে, ভারত সরকারের অধীন অল ইন্ডিয়া রেডিও বা AIR এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সে কারণেই প্রতি বছর ৮ই জুন দিনটিকে বিশেষভাবে আমরা স্মরণ করে থাকি। আর আকাশবাণী নামটিরও রয়েছে এক সুন্দর ইতিহাস। ১৯৫৭ সালে অল ইন্ডিয়া রেডিওর ভারতীয় নাম হিসেবে আকাশবাণী নামটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এই নামটির অর্থ আকাশ থেকে ভেসে আসা বাণী। নামটির মধ্যেই যেন লুকিয়ে রয়েছে বেতারের সেই জাদুকরী শক্তি, যা অদৃশ্য তরঙ্গে মানুষের হৃদয়ে পৌঁছে যায়। নামটি রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতা আন্দোলনের সময় হোক, যুদ্ধকালীন পরিস্থিতি হোক, কিংবা প্রাকৃতিক দুর্যোগ, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আকাশবাণী দেশের মানুষের পাশে থেকেছে। সংবাদ পরিবেশন, কৃষি বিষয়ক অনুষ্ঠান, শিক্ষামূলক আলোচনা, সাহিত্য চর্চা, লোকসংস্কৃতির সংরক্ষণ, সব ক্ষেত্রেই আকাশবাণীর অবদান অনস্বীকার্য। বিশেষ করে গ্রাম বাংলার মানুষদের কাছে আকাশবাণী ছিল জ্ঞানের জানালা। একসময় যেখানে টেলিভিশন কিংবা ইন্টারনেটের সহজলভ্যতা ছিল না, সেখানে একটি ছোট্ট রেডিও সেটই হয়ে উঠেছিল বিনোদন ও তথ্যের সবচেয়ে বড় মাধ্যম। আর বন্ধুরা, এই গৌরবময় ৯০ বছর পূর্তিকে সামনে রেখে শুধু আকাশবাণী আগরতলায় নয়, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন আকাশবাণী কেন্দ্র নানান কর্মসূচির আয়োজন করেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই চলেছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, রক্তদান শিবির, কুইজ প্রতিযোগিতা, স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি এবং বেতারের ইতিহাস নিয়ে নানান তথ্য আদান প্রদান। আজকের দিনে দাঁড়িয়ে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। মোবাইল ফোন, পডকাস্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম সবকিছুই আমাদের হাতের মুঠোয়। কিন্তু এত পরিবর্তনের মাঝেও আকাশবাণী তার নিজস্ব গুরুত্ব এবং বিশ্বাসযোগ্যতা ধরে রেখেছে। আজও দেশের কোটি কোটি মানুষ সংবাদ ও তথ্যের জন্য আকাশবাণীর ওপর আস্থা রাখেন। আসলে আকাশবাণী শুধুমাত্র একটি সম্প্রচারের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের আবেগের অংশ। কত মানুষের শৈশব, স্মৃতি, কত গান, কত গল্প জড়িয়ে রয়েছে এই নামটির সঙ্গে, তাই না দিদি? একদম অপরাজিতা, ৯০ বছরের এই যাত্রা আমাদের শুধু অতীতের গৌরবের কথাই মনে করিয়ে দেয় না, ভবিষ্যতের পথ চলারও প্রেরণা যোগায়। নতুন প্রযুক্তিকে সঙ্গে নিয়ে আকাশবাণী আরও আধুনিক, আরও সমৃদ্ধ হয়ে আগামী দিনে শ্রোতাদের কাছে পৌঁছে যাবে, এটাই আমাদের বিশ্বাস। তাহলে আসুন আকাশবাণীর ৯০ বছর পূর্তির এই শুভক্ষণে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সংস্কৃতি, শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং জাতীয় সংহতির বার্তা আমরা
বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে সবাই মিলে একসঙ্গে কাজ করব। ঠিক তাই, গৌরবের 90 বছর পেরিয়ে আকাশবাণী এগিয়ে চলুক শতবর্ষের পথে। আকাশবাণীর কণ্ঠস্বর আরো বহু বছর ধরে মানুষের হৃদয়ে অনুপ্রাণিত হোক, অনুরণিত হোক, এই শুভকামনাই রইল। বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা। সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল। খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন। খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। শ্রোতা বন্ধুরা, আজ 8ই জুন। চলুন ইতিহাসের পাতায় একটু নজর দেই। কি বলছে ইতিহাস, কি রয়েছে আজকের দিনের বিশেষ ঘটনাবলী। 1948 সালে আজকের এই দিনে ভারত ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল প্রথমবারের মতো শুরু হয়। তাছাড়া আজকের এই দিনে 1949 সালে থাইল্যান্ড দেশটির নাম প্রথমে ছিল শ্যাম, তা বদলে থাইল্যান্ড রাখা হয়। তাছাড়া 1915 সালের 8ই জুন আজকের এই দিনে লোকমান্য তিলক রচিত গীতা রহস্য প্রকাশিত হয়। আমি আর একটু পেছন দিকে নিয়ে যাব আপনাদেরকে। 1700 ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে আজকের দিনে। 1830 জার্মান আবিষ্কারক কাম্পোট দিয়াশলাই আবিষ্কার করেন আজকের দিনে। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে আমরা যাব লিখছি তোমায় পর্বে, যে পর্বটি আমাদের এবং আপনাদের সকলেরই খুব প্রিয় পর্ব। এই পর্বের প্রথম চিঠিটি আপনাদেরকে এবারে পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটির বিষয় সবুজ হোক ধরার প্রাণ। প্রিয় বিজ্ঞাপন, পৃথিবীর আদি মন্ত্র ধ্বনিত হয়েছিল সবুজে ঘেরা পৃথিবীর প্রাকৃতিক পটভূমিতে। ধরিত্রীর বুকে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ। ভূমিগর্ভের অন্ধকার বিদীর্ণ করে বৃক্ষই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত সূর্যকে। ধরিত্রীতে মানুষের আবির্ভাব লগ্নে বৃক্ষই ছিল মানুষের প্রধান আশ্রয়। আমাদের ভারতীয় সভ্যতা আরণ্যক পরিবেশের মধ্যেই বিকাশ লাভ করেছিল। সবুজ বৃক্ষকে আশ্রয় করেই মানুষের জীবন চক্র আজও আবর্তিত হচ্ছে। এ পৃথিবীর বক্ষ জুড়ে প্রকৃতি তার সৌন্দর্য বিছিয়ে রেখেছে, আর সুবিস্তীর্ণ অরণ্য ভূমি তার পরিষেবা দিয়ে এই পৃথিবীকে পরিবেশ সহ মাজিয়ে রেখেছে। অরণ্য আছে বলেই পৃথিবী আজও সবুজ রয়েছে। অরণ্য আছে বলেই আকাশে মেঘ নামে, বৃষ্টি নামে। অরণ্য আছে বলেই পৃথিবীতে সভ্যতার বিকাশ হয়েছে। সবুজ প্রকৃতি আমাদের বাঁচার স্বপ্ন দেখায়। সবুজ প্রকৃতির উদ্ভাস আমাদের জীবনকে সজীব সবুজ করে তোলে। প্রিয় বিজ্ঞাপন, এখন নগর কেন্দ্রিক সভ্যতার বেড়া জালে বন্দি সবুজে ঘেরা আরণ্যক পরিবেশ, সবুজ রঙে ভরা শ্যামল প্রকৃতি এখন তার ছেঁড়া নীলাম্বরী আঁচলে মুখ লুকিয়েছে। বোবা হয়ে গেছে শ্যামলিমার সুর, শোনা যায়নি তাই
অরণ্য দুহিতার নূপুর। সবুজকে দূরে সরিয়ে মরুভূমি বিস্তার করে চলেছে তার নগর থাবা। জীবনের সার্থকতা পরিবেশ নির্ভর, নির্মল অঙ্গনে সবকিছু মনোহর। কিন্তু যে প্রকৃতি প্রাণের ধারক বাহক, যে প্রকৃতির কোলে আমরা সবুজায়নের দীক্ষা পেয়েছি, জেনেছি সবুজ বৃক্ষ লতা পৃথিবীর আদি সন্তান, আজ যন্ত্র সভ্যতার দূষণে আর দাবানলের আগুনের মতো বিজ্ঞানের দীক্ষা নিয়ে সে সমস্ত ভুলতে বসেছি আমরা। শ্যামলিমার অপমৃত্যুতে স্পর্শহীন পাষাণপুরীর মতো জীবনের রামধনু রং ধূসর হয়ে যাচ্ছে। প্রাণের বিপন্ন অস্তিত্ব আজ সবুজের আশায়। মৌনি মাটির মর্মর গান কবে উঠিবে ধনিয়া মর্মর তব রবে। মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে হে মহান প্রাণ। এই শুভবোধের আশায় ফুলকুমার বেরা, কোজাগরি বারচণ্ডী ভেটি, আমতলিয়া কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর। লিখছে তোমায় পর্বে শুনছি একের পর এক আপনাদের অনুভবের কথা। এবারে যে চিঠিখানি লিখে পাঠাচ্ছেন চিরশ্রী পাল, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। বন্ধু লিখছেন, সবুজ সাথী অভিজ্ঞাপন। এবারের বিষয় দিয়েছ সবুজ হোক ধরার প্রাণ। বিষয়টি তো খুবই সুন্দর নির্বাচন করেছ অভিজ্ঞাপন। আমাদের সকলেরই ইচ্ছা পৃথিবী সবুজে সবুজ হয়ে উঠুক, কিন্তু যে ইচ্ছে সফল করার জন্য যা করণীয় সেটা কিন্তু মানুষ মোটেই করছে না। গাছ লাগানো তো দূরের কথা, অরণ্যের পর অরণ্যের ধ্বংস করে মানুষ আকাশচুম্বী ইমারত গড়ছে। ফলে বিশুদ্ধ হাওয়া সেভাবে বইতে পারছে না, বাড়ছে দূষণ। দূষণের ফলে মানুষের সুস্থভাবে বাঁচতে অসুবিধে হচ্ছে। আজকাল গ্রামে গঞ্জে ও সবুজের অভাব দেখা দিতে আরম্ভ করেছে। শহরের কথা নতুন করে আর কি বা বলবো। এভাবে চলতে থাকলে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ফাঁকা জায়গা তো আর চোখেই পড়ে না, যেখানে সেখানে শুধু আকাশচুম্বী ফ্ল্যাটের ছড়াছড়ি। এখনো যদি আমরা সচেতন হয়ে অরণ্য ধ্বংস না করে সবাই একজোট হয়ে নানা রকম গাছ লাগাই, তাহলে পৃথিবী আবার সবুজে সবুজ হয়ে উঠবে। অপরূপ এই পৃথিবীর সৌন্দর্য যেন কোনো এক অদৃশ্য চিত্রকর নিপুণ হাতে তার তুলির টান দিয়ে চলেছেন। এই সুন্দর পৃথিবী যদি সবুজ গাছপালাতে ভরে ওঠে, তাহলে পৃথিবীর রূপ আরও আরও অনেক বেশি মনোরম হয়ে উঠবে। তার সাথে শুনবো আমরা পাখিদের মিষ্টি কলতান। আর গাছপালা থাকলেই বৃষ্টির সম্ভাবনা, পৃথিবী হয়ে উঠবে সজল সরস। সবার শেষে বলি, সবুজ গাছপালা, ফল ফুল, প্রাণ জুড়োনো বাতাস, পাখিদের কুজন সব মিলিয়ে আমাদের সুস্থভাবে এবং সুখে শান্তিতে পৃথিবীতে দিন যাপন করতে পারব। শুভেচ্ছা আনতে চিরশ্রী পাল, বিষ্ণুপুর, বাঁকুড়া। কোথায় আমার সবুজ সকাল, হলুদ বিকেল, জোনাকি ছিছি। কোথায় আমার সবুজ সকাল, হলুদ বিকেল, জোনাকি ছিছি। কোথায় আমার মাটির বাড়ি, নদীর খেয়া করি মাছি। আমি চাই না শহর ইটের সারি নিয়ন রাতে, আমি চাই অরণ্য, অরণ্য দাও আমার হাতে। আমি চাই আরো এক বন্ধুর চিঠি এবারে পড়ে শোনাচ্ছি। বন্ধু লিখছেন অখিল বন্ধু মহাপাত্র।
তিনি লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, কয়েকদিন আগে আমি এক কিংবদন্তি অভিযাত্রীকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। পুজো ছিল তার মুখমণ্ডলের একটি ছোট্ট ছবি, নাম এবং গ্রামের নাম। নাম দুলাল শেখ, গ্রাম মুর্শিদাবাদের আতাই। তার আসল বাড়ি ছিল বীরভূমের কয়থায়। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে প্রতিবেশী এক মহিলার পিছু নিয়ে 13-14 বছরের কিশোর দুলাল পৌঁছে যান কলকাতায়। মৌলালির কাছে দুলাল শেখের এক মামা কালু শেখের পান সিগারেটের দোকান ছিল। কালু শেখের অনুরোধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্র কাজী সব্যসাচী দুলাল শেখকে তার বাড়ি নিয়ে গিয়ে অসুস্থ কবির সেবক নিযুক্ত করেন। সালটা ছিল 1968। দেখতে দেখতে আসে 1972। সেই বছর 24শে মে বাংলাদেশ সরকার পাকাপাকিভাবে বিদ্রোহী কবিকে তাদের দেশে নিয়ে যান। কবির সঙ্গে তার সেবক দুলাল শেখও বিশেষ বিমানে চড়ে বাংলাদেশ পাড়ি দেন। 1942-এর 10ই জুলাই সেই থেকে আমাদের বিদ্রোহী কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। হারান বাকশক্তি, স্বাভাবিক স্মৃতি। দেশ ও বিদেশের তাবর তাবর চিকিৎসকরাও হার মানেন। অসুস্থ কবিকে স্নান করানো, খাবার এবং ওষুধ খাইয়ে দেওয়া, শোয়ার বন্দোবস্ত করার কাজ ছিল দুলাল শেখের। নিজের মায়ের অসুস্থতার খবর পেয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতায় 1974-এ দুলাল শেখ গ্রামে ফিরে আসেন। মুর্শিদাবাদের আতাই গ্রামের ফরিদা বিবিকে বিয়ে করেন। সংসার চালাতে ট্রেনে হকারির কাজও করেন। দুলাল শেখ আবার ঢাকায় কবি ভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মাঝেই 1976-এর 29 অগাস্ট ভারতের বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রয়াত হন। ট্রেনে হকারি করা দুলাল শেখ কান্নায় ভেঙে পড়েন। আজও বিদ্রোহী কবির কথা শুনলে তিনি হাউ হাউ করে কাঁদেন। নজরুলকে স্বচক্ষে দেখিনি, তাই তার সেবককে দেখতে পেরিয়ে পড়েছিলাম। গত 18 মে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার এক প্রান্ত থেকে অজানা পথে পাড়ি দিয়ে অবশেষে তাঁকে খুঁজে পেলাম 19 মে সকালে। তার মুখ থেকেই শুনলাম কবিকে সেবা করার কাহিনী। কাজী নজরুল ইসলামের 128তম জন্মজয়ন্তীর আগে কিংবদন্তি এই অভিযাত্রীর জন্য আমার অভিযান সফল হয়েছে। নিরক্ষর দুলাল শেখ আজও খুঁজে বেড়ান তার প্রাণের কবিকে। 70 ঊর্ধ্ব দুলাল শেখ এখনো মাঝে মাঝে বেপাত্তা হয়ে যান নজরুল ইসলামকে খুঁজতে বেরিয়ে। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, ভোটের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, পাবনানো ছবি নীরব কেন কবি, পাবনানো ছবি। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা লিখছে তোমায় পর্বের একেবারে শেষ চিঠিখানির দিকে চলে এলাম। আজকের মতো সর্বশেষ চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন, মাহিস, হুগলি থেকে। বন্ধু লিখছেন, সাথী অভিযাত্রী মন অনেকেরই থাকে। উনি সন্ধিস্য, আমরা অনেকেই, কিন্তু সবাই তো বিপুল সুদূরের বাঁশির ডাকে সাড়া দিতে পারেন না। থাকে সবারই পিছু টান, স্বজনের আর সংসারের। শ্রীচৈতন্য যেদিন সূচি মাতা এবং বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাস জীবনের অভিযানে বেরিয়ে পড়েন, তখন তার ভাবনায় ছিল জগতের মাঝে প্রেমের বাণী ছড়িয়ে দেওয়া।
নিজের মৃত্যুর কারণ রহস্যাবৃত্ত, কিন্তু তার প্রেমের প্রচারে প্রসারিত বঙ্গজীবন আজ বিশ্ব ভাবনার কেন্দ্রস্থল। অভিযাত্রী স্বামী বিবেকানন্দ শিকাগো শহরের ধর্মসভার ভাষণ আজও আমাদের মনে লাঘানো জন্ম দেয়। বিশ্ব মঞ্চে গড়া বাঙালির এক ঐতিহাসিক মুহূর্ত। এডমন্ড হিলারির সাথে তেনজিং নরগে 1953 সালের 29 মে অভিযাত্রী হিসেবে প্রথম ভারতীয় হিসেবে এভারেস্টের শীর্ষে আরোহণও একটা স্বীকৃতি, যা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। মানুষের প্রবল দূরের প্রতি আকর্ষণ নিয়ে কবি নজরুলের একটি কবিতার কটি ছত্রে আছে, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ দূরান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। অভিযাত্রী মানুষ আজ পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে চাঁদ, শুক্র গ্রহ আর মঙ্গল গ্রহে পাড়ি দিয়েছে। অজানাকে জানার নেশা তার নিরন্তর। বিনীত সর্বেশ্বর পাল, উমাঙ্গন, মাহেশ, হুগলি। কত জনারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই, কত জানারে। আর শ্রোতাবন্ধু, এর সাথে লিখছি তোমায় পর্ব আজকের মতো এখানেই সমাপ্তি। আপনাদের অনুভবের কথা শোনার জন্য কিন্তু আমরা অপেক্ষমান থাকি, তাই লিখতে ভুলবেন না। এরপরে শ্রোতাবন্ধুরা, আজ 8ই জুন, আপনাদের বলছিলাম ইতিহাসের পাতার কিছু গুরুত্বপূর্ণ দিনের কথা। আজকে কিন্তু বিশ্ব ব্রেইন টিউমার দিবস, তাই এই দিনটিকে কেন্দ্র করে সুস্থ থাকার টিপসে রইল ছোট্ট করে একটা টিপস। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য ব্রেইন টিউমার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, রোগীদের প্রতি সহমর্মিতা গড়ে তোলা এবং দ্রুত রোগ নির্ণয় তুলে ধরা। তবে ব্রেইন টিউমার মানেই সবসময় ক্যান্সার নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক টিউমার নিরীহ বা বেনাইনও হতে পারে, কিন্তু সময় মতো চিকিৎসা না হলে জটিলতা বাড়তে পারে। ব্রেইন টিউমারের কিছু সাধারণ লক্ষণের কথা আপনাদের বলে রাখছি। দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, দৃষ্টিশক্তির পরিবর্তন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, শরীরের কোনো অংশে দুর্বলতা বা অবশ ভাব, কথা বলতে অসুবিধা হওয়া কিংবা আচরণগত পরিবর্তন। এই ধরনের উপসর্গ দীর্ঘদিন ধরে দেখা দিলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুস্থ থাকার জন্য কিছু সাধারণ অভ্যেস আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। আর মনে রাখতে হবে, সুস্থ মস্তিষ্কই সুস্থ জীবনের ভিত্তি। সকলের সুস্থতা এবং সুন্দর জীবনের অবশ্যই সাঙ্গ করে বাঁচতে হবে। তো জানিয়ে দিলাম সুস্থ থাকার ছোট্ট একটি টিপস। এবারে ঘড়ির কাঁটা বলছে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। একটি কাজের খবর আপনাদেরকে জানিয়ে দিই। ভারতীয় রেল মন্ত্রকের অধীনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া শুরু হয়েছে। শূন্যপদ 11, 1127টি। শিক্ষাগত যোগ্যতা ITI ডিপ্লোমা, যে কোনো বিষয়ে ডিগ্রি পাস হতে হবে। বয়স 18 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 14 জুন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। কল লেটার ডাউনলোড করে নিতে হবে ইন্টারভিউর 1 সপ্তাহের আগে। আর নিজের দরখাস্তের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড, জন্ম তারিখ ব্যবহারের পদ্ধতিতে নিজের অ্যাকাউন্টে ঢুকে দরখাস্ত করবেন। কেবলমাত্র অনলাইনেই ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইটে লগ ইন করে 14 জুনের মধ্যে।
রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি তৈরি করতে হবে। এছাড়া ব্যাংকিং ফিস, কম্পিউটারে দরখাস্ত পাঠানোর খরচ প্রার্থীকেই বহন করতে হবে। শুনলেন কাজের খবরটি। শ্রোতা বন্ধু, এইবারে জানিয়ে দিচ্ছি ছোট্ট করে একটা তথ্য। ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নং ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত্র 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবেন না। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 নং ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা 22 মে 2026 থেকে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে। শুনলেন এটি তথ্য। গরমে যখন হাঁসফাঁস করছে সকলে, তখন একটুখানি বৃষ্টি কিন্তু অনেকটা স্বস্তি দেয়। আর যদি বৃষ্টির বার্তা হয় তাহলে তো আরো অনেক অনেক আনন্দ। রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকালই ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। তবে উল্লেখ্য, এবছর মৌসুমী বায়ু নির্ধারিত তারিখের 2 দিন পরে রাজ্যে প্রবেশ করল। সেই সঙ্গে জানিয়ে দেব আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 57%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.8 মিলিমিটার। সতর্কতা হিসাবে বলা হয়েছে, ত্রিপুরার প্রায় সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর এবং সেই সঙ্গে শেষ করব আজকের অভিজ্ঞাপন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।